আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আদম একাডেমি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এসএসসি 25 ব্যাচকে নিয়ে। এসএসসি 25 এবং এর টপিকটা আমি লিখে দিচ্ছি এসএসসি 25। আর টপিক হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ। এটা হচ্ছে আমাদের টপিকের নাম, টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার সলভের প্রথম টপিক, যেটা আমাকে টপিক দেওয়া হয়েছে আজকে আপনাদের ক্লাস নেওয়ার জন্য, সেটা হচ্ছে যে টেস্ট পেপার কিভাবে সলভ করব। টেস্ট পেপার সলভ। আচ্ছা, আপনি যদি কখনো টেস্ট পেপার খুলে থাকেন, কখনো কেন আপনি টেস্ট পেপার খুলবেন, আপনি টেস্ট পেপার খুলতে বাধ্য। কেন আপনি টেস্ট পেপার খুলতে বাধ্য? আপনাকে আমি বলি, বোর্ডের কোশ্চেন গুলো আপনি যদি কখনো দেখে থাকেন, আপনার গাইড থেকে দেখেন বা টেস্ট পেপার থেকে দেখেন, আপনি দেখবেন একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার রিপিট হচ্ছে। আগে হয়তো বা দেওয়া ছিল যে ধরেন কোন একটা বিষয়, যে একটা গাড়ি 60 কিলোমিটার বেগে চলতেছে, আর হয়তোবা সেটা পরের বছরে পরীক্ষা আসছে যে একটি ট্রাক 40 কিলোমিটার বেগে চলতেছে। ডাজেন্ট ম্যাটার, একই তো, 60 কিলোমিটার বেগে চলতেছে, 40 কিলোমিটার বেগে চলতেছে, তা প্রশ্ন ভাই একই থাকে। যে ছেলেটা ভালো করবে এবং যে ছেলেটা ভালো করবে না, দুইজনকার মধ্যে পার্থক্য মেইনলি যে জায়গাটা থাকে, সেই জায়গাটা হচ্ছে সে কতটুকু দক্ষভাবে টেস্ট পেপার সলভ করতে পারলো। যার কারণে আজকে আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে যে ভাই কিভাবে টেস্ট পেপার সলভ করব। এখন আপনি যদি টেস্ট পেপার দেখেন, আমি বললাম টেস্ট পেপার কি, টেস্ট পেপারে হচ্ছে বোর্ডের কোশ্চেন গুলোই থাকে। বোর্ডের কোশ্চেন গুলো এবং ভালো ভালো সেরা স্কুলগুলো, ক্যাডেট কলেজ থেকে শুরু করে ঢাকাতে যে স্কুলগুলো আছে সেরা স্কুল, সেই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানের সেরা স্কুলগুলো টেস্ট পেপারের মধ্যে জায়গা করে নেয় তাদের কোশ্চেন কোয়ালিটির কারণে। তো ওই কোশ্চেন গুলোই ঘুরে ফিরে দেখা যায় সামান্য তথ্য এদিক ওদিক করে পরীক্ষার মধ্যে চলে আসে। তো টেস্ট পেপারের মধ্যে কি কি থাকে, এটা বোর্ড কোশ্চেনের মধ্যে কি কি থাকে এটা আপনারা জানেন। প্রথম বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ হচ্ছে ক খ এর প্রশ্ন। ভাইয়া ক খ এর প্রশ্নের জন্য আমি আপনাদেরকে কি করাবো বলেন? ক খ এর প্রশ্ন, এটার জন্য আপনাদেরকে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে বেসিক সহ, মানে যে টপিকটা ধরেন যে আপনাকে বলা হচ্ছে যে ধরেন যোজনী কাকে বলে, যোজনী, এই যোজনীর সংজ্ঞা আপনাকে বেসিক থেকে জানা থাকতে হবে। বানায় লেখার তো সুযোগ নেই, আর বানায় লিখলে খুব যে ভালো লিখতে পারবেন তাও না, সেই কোয়ালিটি আপনাদের এখনই আসবে না যে আপনি বানায় লিখলে খুব ভালো লিখতে পারবেন। যার কারণে আপনারা এটা চেষ্টা করবেন যে এটা আমরা মুখস্থ করব। মুখস্থ করার সিস্টেম কি ভাইয়া? মুখস্থ হচ্ছে বারবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। আর যারা পুরো 2 বছরে পড়েন নাই, সারা বছর পড়েন নাই, শেষে এখন এসে হাউতাস করতেছেন ভাইয়া আমি ক খ পড়তে চাচ্ছি, আমি কি করবো ভাইয়া? ঝাড়া মুখস্থ করেন। আর এখানে আর কোনো কিছু আসলে আর করার নাই। ক খ এর জন্য, আচ্ছা ক এর জন্য এটা মুখস্থ করবেন। আর খ এর জন্য ওই সংজ্ঞাটা দিবেন প্রথমে। খ আসে কয়ে ছিল হচ্ছে যোজনী কাকে বলে, ক্ষয় আসবে যে যোজনী বলতে কি বুঝো। তাহলে প্রথমে সংজ্ঞাটা দিবেন হচ্ছে যোজনী কাকে বলে, এটাকে যোজনী বলে, শেষ, একটা প্যারা কমপ্লিট। দ্বিতীয় প্যারাতে লিখবেন হচ্ছে এই যোজনী কিছু তথ্য দিবেন, ব্যাখ্যা করবেন, যোজনীটাকে ব্যাখ্যা করবেন, তথ্য দিবেন আর উদাহরণ দিবেন, দিয়ে শেষ। এটা হচ্ছে ক খ এর জন্য। আচ্ছা, আমি আরেকটা ভিডিওতে, আমি বা অন্যান্য ভাইয়েরা, অদম একাডেমি অন্য ভাইয়েরা হয়তো বা আপনাদেরকে দেখাই দিবে একটা ভিডিওতে, যে খাতার মধ্যে আসলে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, খাতার মধ্যে কিভাবে লিখতে হয় ভালো নাম্বার পেতে হলে। আচ্ছা, গ ঘ এর জন্য যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো আপনারা জানেন যে ভাইয়া লিখে খাতা ভাসাইতে হয়, ব্যাপারটা এমন। তা সায়েন্স স্টুডেন্ট তারাও যদি এরকম বোকামো করেন যে ভাইয়া লিখে খাতা ভাসায় ফেলবো, বেশি লিখে নাম্বার পাবো, বিষয়টা আসলে মোটেও অমনটা নয়। আপনি মূল তথ্যগুলো দিবেন এবং ভালোভাবে দিবেন। এখন এখানে গ ঘ এর জন্য আমি যে বিষয়টা পছন্দ করি, বা আসলে দুইভাবে আপনাদেরকে বুঝাই ব্যাপারটা। কিছু টার্ম আছে যে টার্মগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, যেখানে হচ্ছে ধরেন যেমন ফিজিক্সের যেখানে ম্যাথমেটিক্যাল আসে গ ঘ এর জন্য, এরপরে হচ্ছে ম্যাথের জন্য জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সায়েন্স স্টুডেন্ট, হ্যাঁ, যারা হচ্ছে আর্টস কমার্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা কাছাকাছি। কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো হচ্ছে থিওরিক্যাল, এবং কিছু প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোর জন্য আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে টেস্ট পেপার সলভের ক্ষেত্রে, ভাই দেখেন প্রশ্ন কিন্তু কয়েকটা, ওই কয়েকটা প্রশ্ন ঘুরায় ফিরায় এদিক ওদিক করে দিচ্ছে। তাহলে আমি যদি একজন বুদ্ধিমান ছেলে হই বা মেয়ে হই, বুদ্ধিমতী মেয়ে, বুদ্ধিমান না, বুদ্ধিমতী মেয়ে কিংবা বুদ্ধিমান ছেলে হই, তাহলে আমি করব কি, টেস্ট পেপার সলভ করবো অবশ্যই, বাট আমার একটা খাতা থাকবে।
নোট খাতার মধ্যে আমি আলাদা করে লিখবো যে ধরেন যে টপিক নাম্বার দিব, টপিক নাম্বার 1, টপিক 1। এবার টপিক 1 দিয়ে লিখবো হচ্ছে ধরেন যে ম্যাথের জন্য যে ঢাল নির্ণয়, মানে এটা পরীক্ষার মধ্যে আসে, ঢাল নির্ণয়। তখন একটা ডেমো ম্যাথ লিখবেন, এখানে ডেমো একটা ম্যাথ লিখবেন যে দেওয়া আছে কিছু উপাত্ত দেওয়া থাকবে, সেই উপাত্তগুলো এক্স ওয়াই এর মান দেওয়া থাকবে, আপনাকে ঢাল নির্ণয় করতে হবে। তো তখন আপনি এটা ম্যাথ করে ফেলবেন। এটাতে হবে কি, লাভটা যেটা হবে সেটা, এরকম যদি কয়েকটা টপিক থাকে, একটা অধ্যায় থেকে আপনি দেখবেন আপনার সর্বোচ্চ হলে 5 থেকে 7টা টপিক থাকতে পারে বড় অধ্যায় থেকে, আর ছোট অধ্যায় হলে দেখবেন 2 থেকে 3টা টপিক থাকতে পারে। এতে লাভ কি হয় ভাই? এতে লাভ হবে হচ্ছে যখন আপনি পরীক্ষার খাতায় মানে যখন আপনি পরীক্ষার আগের রাতে টেনশন থাকবে প্রচুর, ভাই কি পড়বো, সবই পড়ছি কিন্তু কোনো কিছু মনে থাকতেছে না, এটা আসলে কেন হয়? আমি অনেক কিছু পড়ছি ভাই, সারা বছরই পড়ছি বা শেষের কয়েকদিন আমি খুব পরিশ্রম করছি, বাট এখন কিছু মাথায় নেই। এটা মেইনলি হচ্ছে টেনশনের কারণে। হ্যাঁ, আপনাকে নিজেকে হচ্ছে টেনশনের কারণে আপনাকে মনে হয় যে আমি হচ্ছে শূন্য, মানে ভর শূন্য অবস্থায় আছি, যেমন মনে হয় না, মানে যখন ভর শূন্য অবস্থায় আছি, আমার কোনো ভর নেই, ঠিক তেমন আপনার মনে হয় যে আমার মাথা ভর শূন্য হয়ে গেছে, আমার মাথা তথ্য শূন্য হয়ে গেছে, আমার মাথায় কোনো তথ্য নাই। তো তখন আপনি যখন টপিকগুলো দেখবেন, আচ্ছা ঢাল নির্ণয় থেকে ম্যাথ আসে, ওকে ঢাল নির্ণয় থেকে এইভাবে ম্যাথ আসবে, ম্যাথ আসলে আমি সলভ করতে পারবো। আচ্ছা এখানে হচ্ছে বেগ থেকে প্রশ্ন আসে, বা হচ্ছে আপনাকে বলতে পারে যে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা, ফিজিক্সের কোশ্চেন। আবার ধরুন কেমিস্ট্রি ক্ষেত্রে আপনাকে বলতে পারে যে হচ্ছে ডায়াগ্রাম অঙ্কন করো। হ্যাঁ, পরমাণুর যে যৌগের যে 2টা যৌগ একত্রিত হলে সেগুলো অষ্টক পূর্ণ করবে কিনা, এরকম বিষয়গুলো ডায়াগ্রাম অঙ্কন করে অষ্টক পূর্ণ করবে কিনা, বা হচ্ছে অষ্টকের নীতি 2 এর নীতি মেনে চলে কিনা, অষ্টক পূর্ণ হবে কিনা, এরকম প্রশ্নগুলো থাকে। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি যদি এইভাবে লেখেন, টপিক যদি ভাগ করেন, আপনি যদি সেগুলো দেখে যান যে ভাই আমি দেখি এটা যে হ্যাঁ আচ্ছা ভালো, এখান থেকে আমার তার ঢাল নির্ণয় আমার কমপ্লিট, আমার হচ্ছে কেমিস্ট্রি ক্ষেত্রে অষ্টকের নিয়ম, এরপরে হচ্ছে আমার 2 এর নিয়ম, আমার সবগুলো কমপ্লিট হয়ে গেল, তখন আপনি একটা কনফিডেন্স ফিল করবেন। আচ্ছা পরীক্ষার মধ্যে যেগুলো আসে বা টেস্ট পেপারের মধ্যে যেগুলো আছে সেগুলোই ভাই আমি সলভ করে ফেলতে পারলাম খুব শর্ট নিয়মে, আমার টেস্ট পেপারের প্রতিটা পৃষ্ঠা উল্টাতে হচ্ছে না। তাহলে বোর্ড কোশ্চেন গুলো বা টেস্ট পেপার সলভ করার জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে, যাদেরকে আমি পড়াই, যেখানে পড়াই আপনার অদম্য একাডেমির অফলাইন শাখায় পড়াই, আমি যেই সাজেশনটা দিই সবসময় সেটা হচ্ছে টপিক গুলো আলাদা করে করে নোট করেন। টপিক গুলো যখন আপনি আলাদা করে করে নোট করবেন, আপনার যখন আলাদা করে নোট করা থাকবে, তখন পরীক্ষার আগের রাতে হোক, আর যে কোনো টপিক পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনি কোচিং এ পরীক্ষা দিবেন, হ্যাঁ, বা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন, নিজের সাথে নিজে যাচাই করতে যাচ্ছেন, হ্যাঁ সেলফ এক্সাম দিতে যাচ্ছেন, তখন আপনি জাস্ট শুধুমাত্র দেখে গেলেন টপিক, যে এই টপিক থেকে প্রশ্ন আসে, তখন আপনার পরীক্ষার হলে গিয়ে দেখবেন আচ্ছা এই প্রশ্নটাই তো পরীক্ষার মধ্যে চলে আসছে, যেটা আমি পড়ে আসছিলাম ওখানে। কারণ কি, ওই কোশ্চেন তো বানানো যায় না, বা আমি চাইলে তো কোশ্চেন বানাইতে পারবো না। কোশ্চেন যেগুলো বানানো হয়েছে 10-15 বছর 20 বছর আগে এগুলো তৈরি হয়ে গেছে, ওগুলোই রোল হইতে 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 আজকে যে প্রশ্নটা আপনি পাচ্ছেন, এই প্রশ্নটাই দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে চলে আসতেছে। সৃজনশীল পদ্ধতি তো পরে আবিষ্কার হয়েছে, আবিষ্কার না দুঃখিত, সৃজনশীল পদ্ধতি তো হচ্ছে পরে শুরু হয়েছে, বাংলাদেশে শুরু হয়েছে। তো যখন থেকে শুরু হয়েছে তখন যে প্যাটার্নটা চলে আসতেছিল, দেখবেন যে আপনি বিগত 5-7 বছর 10 বছর যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন যে কোশ্চেন একই রকম, শুধু তথ্যগুলো মাঝখানে ভিন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে টেস্ট পেপার সলভিং এর ক্ষেত্রে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি যদি টপিক ভিত্তিক ভাবে যদি আমি এইভাবে করে রাখি, তাহলে আমি সেখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবো, অ্যাটলিস্ট পরীক্ষার আগের রাতে আমার প্রচুর হেল্প করবে এইটা। আর আরেকটা যেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল নয়, থিওরিক্যাল, বা আর্টস কমার্সের স্টুডেন্টদের অনেক টপিক থাকে যে টপিকগুলো হচ্ছে থিওরিক্যাল, সেক্ষেত্রে ভাইয়া কি করব? আমি সেক্ষেত্রে বলি যে ভাইয়া আপনারা এই ক্ষেত্রে এই টপিকই লিখবেন, কোন একটা অধ্যায় লিখবেন, অধ্যায় লেখার পরে কোশ্চেনগুলো ডিরেক্ট লিখবেন। কোশ্চেনগুলো যেমন 1 নাম্বার লিখবেন যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বর্ণনা দাও, 2 নাম্বারে লিখলেন যে অমুক তথ্যের উপরে এই ইয়া করো, ঠিক আছে, এরকম করে জাস্ট কোশ্চেন গুলো লিখলেন। যখন আপনি পরীক্ষার আগে রাতে কোশ্চেন গুলো পড়বেন যে আচ্ছা তোমার হচ্ছে যে 1972-এর সংবিধান রচনার পটভূমি বা 1972-এর সংবিধান রচনার যে ইতিহাস সেটা বর্ণনা করো, প্রশ্নের মধ্যে দেখলেন, তখন আপনি এটা নিজে রিকল করলেন, আচ্ছা দেখি পারি কিনা, যখন পারলেন না আপনি বই খুলে দেখে নিলেন, কিন্তু আপনার কোশ্চেনটা আপনার জানা থাকলো। এইভাবে হবে কি আপনার থিওরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুইটাই খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমি যেই মেথডটার কথা বললাম, যে উপায়টার কথা বললাম, আপনারা যদি এটা ফলো করেন বা আমার কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি কি বোঝাতে চাইছি, এবং আমি যথেষ্ট নিবেদিত প্রাণ হয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, তবুও যদি না বোঝেন কমেন্ট করবেন, যেখান থেকে ভিডিওটা দেখেন, ইউটিউব ফেসবুক যেখানেই হোক কমেন্ট করবেন।
ভাইয়ারা কিংবা আমি যদি সেটা চোখে পড়ে, আর ভাইয়াদের তো অবশ্যই চোখে পড়ে, ভাইয়ারা অ্যান্সার দিয়ে দিবে, বা হচ্ছে আমার যদি চোখে পড়ে আমি নিজেও অ্যান্সার দিব, সেখানে কোনো সমস্যা নেই। মূল বিষয় হচ্ছে যে যে এই শর্ট টাইমের মধ্যে যত বেশি টেকনিক্যাল হতে পারবে সে পরীক্ষা হলে ভাই ভালো করবে। আর যে টেকনিক্যাল হতে পারবে না, বা যে এখানে অ্যাজ ইউজুয়াল গদবাধা নিয়মে পড়া মানে পড়তে যাবে, সে দেখা যাবে যে অ্যাজ ইউজুয়াল রেজাল্টের মতো হয়ে যাবে তার। তো সেক্ষেত্রে একটু স্মার্ট হন, একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করেন, আশা করি আপনি ভালো করতে পারবেন। তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।